নিতুর মাহবুব ভাই লেখিকা ত্রিধারিকা পর্ব ৪। তার বেশ কয়েক মাস পরে নিতুর ছোট মামার বিয়ের ডেট ঠিক হলো। ফ্যামিলি অকেশন মানেই মাহবুব ভাইকে দেখার সুযোগ পাওয়া। আনন্দে নিতুর বিয়ের আগে বেশ কয়েক রাত এক ফোঁটাও ঘুম হলো না। বিয়েতে নিতুদের যেতে হলো প্রায় সপ্তাহখানেক আগে। মাহবুব ভাই এলেন হলুদের দুদিন আগে। ফার্স্ট দুটো টার্মে ট্রেনিংয়ে ভালো করেছেন। কি ভাবসাব! সঙ্গে নিয়ে এসেছেন যথারীতি একদল বন্ধু বান্ধব। এর মধ্যে বান্ধবী তিনজনকে দেখে নিতুর পেট ব্যথা শুরু হয়ে গেল। এই বান্ধবীগুলো আগেরগুলো থেকেও সুন্দর। এরাও মাহবুব ভাইয়ের সঙ্গে ট্রেনিং করে নাকি? কি সুন্দর চুল, কি সুন্দর করে কথা বলার ভঙ্গি, নখের নেইল পালিশ ঝকঝকে মিররের মতো। তাদের সামনে গেলে নিতুর মন ছোট হয়ে আসে, বুকে হাঁসফাঁস লাগে। মাহবুব ভাইয়ের সঙ্গে নিতুর দেখা হতেই তিনি ভ্রুকুচকে বললেন, কিরে নিতু, একটু পরপর দেখলাম নাক চুলকাচ্ছিস। কই, মাত্র তো দুবার চুলকালাম। সেটাই তো, কৃমির ওষুধ কতদিন ধরে খাস না বলতো? পেটে কৃমি হলে এমন নাক চুলকায়, বড় দাদু বলেন, জানিস না? ধুর, এসব কুসংস্কার। কুসংস্কার বলে কি মানবি না নাকি? কুসংস্কারও মানতে হবে? অবশ্যই মানতে হবে। আমরা কুসংস্কার মেনে বড় হব আর তুই এমনি এমনি বড় হবি, তা তো হতে পারে না। এক্ষুনি দুটো কৃমির ট্যাবলেট মুখে পুরে গিলে নে, যা। নিতু আচ্ছা বলে কৃমির ওষুধের খোঁজে গেল। এর মাঝে মাহবুব ভাই আবার নিতুকে ডেকে পাঠালেন। তিনি নিজেই নিতুকে দুটো কৃমির ওষুধ হাতে দিয়ে হুকুমের মতো করে বললেন, আমার সামনে দাঁড়িয়ে খা। পানি ছাড়া খাবো কি করে? গলিয়ে জমিয়ে রাখ, পরে খাবি। নিতু বিমর্ষ চেহারা করে ট্যাবলেট দুটো মুখে দিল। এই মাহবুব ভাই তাকে বিষ দিলেও সে অনায়াসে খেতে পারে। মাহবুব ভাই আবার নিতুকে ঝাড়ি দিলেন। বিয়েবাড়িতে সবাই কাজ করছে, তুই শুধু ঘুরে বেড়াস। তুই কি ঘূর্ণি ঝাড়ু? কাজ নেই তোর? আমিও তো কাজ করি, সকালে নানুর বিছানা ভাঁজ করে দিয়েছি। বিছানা ভাঁজ করা কোনো কাজ হলো? আজীবন কি তুই বিছানার কাজই করবি? কখনো বিছানা ভেজাবি, কখনো ভাঁজ করবি। শোন, এখন থেকে তোর দায়িত্ব আমার বান্ধবীদের খেয়াল রাখা। 24 আওয়ার্স তাদের সার্ভিস দিবি। নিতু গোমরা মুখে বলল, আচ্ছা, কিন্তু মনে মনে বলল, আমি তো 24 আওয়ার্স আপনার সার্ভিসে নিয়োজিত থাকতে চাই। হলুদের আগের দিন রাতে মাহবুব ভাই ঘোষণা করলেন, আজকে মুভি নাইট, আজ জমিয়ে সিনেমা দেখা হবে। নিতু সঙ্গে সঙ্গে ঠিক করলো সে মুভি দেখবে না। মাহবুব ভাইয়ের মুভি মানেই কারিনা কাপুর, এই একটা নায়িকা যাকে দেখা মাত্র মাহবুব ভাই হাই বলে গলার টান দিয়ে শুয়ে পড়েন। নিতুর তখন ইচ্ছে করে কারিনা কাপুরের চুলগুলো টেনে ছিঁড়ে মাথায় আলকাতরা মাখিয়ে দিতে। আর বিশেষ করে নাভির সিনের সময় মাহবুব ভাই যখন চোখ বড় করে ঠোঁট কামড়ে ধরে বলেন, শালা কি আপিল। নিতুর ইচ্ছে করে কারিনার নাভির ওপরে একদলা বিষ্ঠা মাখিয়ে দিতে। যথারীতি রাতে সিনেমা শুরু হলো। মে প্রেম কি দেওয়ানি হুঁ, ঋত্বিক কারিনা জমে ক্ষীর। নিতু দাঁতে দাঁত চেপে বড় মামার ঘরে বসে বসে গল্পের বইয়ে মুখ গুজল। মাহবুব ভাই এসে শুরু করলেন ধমকাধমকি, তোকে সামান্য একটা কাজ দিলাম, তাও ঠিকঠাক করতে পারছিস না? করছি তো। তাহলে এখন যে আমার চা খেতে ইচ্ছা করছে সেটা কে দেবে? আমি বানিয়ে নেব? আমি বেবকে ছেড়ে চা বানাতে যাব? এক্ষুনি বানি সনটা শুরু হবে, যা গিয়ে চা বানিয়ে নিয়ে আয়। নিতু চা বানিয়ে নিয়ে গিয়ে দেখলো গান শুরু হয়ে গেছে। কারিনা লেহেঙ্গা পরে চোখ বন্ধ করে সেই শ্বাস ওঠানামার সিনটা করছে। প্রেম মেরি সাঁসোঁ মে হ্যাঁ, প্রেম মেরি আঁখোঁ মে হ্যাঁ। মাহবুব ভাই হাঁ করে কারিনার নিঃশ্বাসের সঙ্গে নিজের বুকপিট উঠানামা করছেন। দেখে গা জ্বলে গেল নিতুর। এই পৃথিবীতে একটা মানুষকে খুন করার বর পেলে সে কারিনাকে করত। এই একজন প্রতিদ্বন্দ্বীর জন্য নিতুর যে কি ভয়ঙ্কর রকমের অসহায় লাগে সেটা কে বুঝবে। নিতু মাহবুব ভাইয়ের সম্মুখে দাঁড়িয়ে বলল, আপনার চা। রাখ তোর চা, দেখি সামনে থেকে সর। কারিনা এখন স্প্রিং স্টেপটা করবে। উফ, লাল লেহেঙ্গা আর চুলের সেটিংটা তো। নিতুর ইচ্ছে করলো মাহবুব ভাইয়ের মাথায় চা ঢেলে দেয়। সে নিজেকে অনেক কষ্টে সামলালো। কোনায় বসে মাহবুব ভাইয়ের জন্য আনা গরম চাটা নিতু এক চুমুকে খেয়ে নিল। বিয়ের দিনে সে এরকম একটা লেহেঙ্গা পরবেই। নিতুরও নাভি আছে, ফর্সা মতো পেট আছে। এরকম বাহাতের সেও লেহেঙ্গা টেনে হাঁটু অবধি তুলে বাঁকা হয়ে দাঁড়াতে পারে। গান শেষে মাহবুব ভাই চেঁচালেন,
কই গেলি নিতু, চা দে। চা খেয়ে ফেলেছি। খেয়ে ফেলেছিস মানে? লিকুইড দেখলেই খেয়ে ফেলবি? একটু সামলে থাকবি না? জলযোগ আর জল বিয়োগই কি তোর প্রধান কাজ? যা আবার চান করে নিয়ে আয়। নিতু বিমর্ষ গলায় বলল, আমি পারবো না, আমি মুভি দেখব। তুই মুভি দেখবি মানে? কে ফেভারিট তোর, ঋত্বিক? ইস, নিজেকে তো তিনি ঋত্বিকই ভাবেন। নিতু তো কিছুতেই মাহবুব ভাইকে সেই সুযোগ দেবে না। না, আমার অভিষেক। ও, অভিষেক তো আরও গুড। কসম কি কসম সংটাতে দেখবি কি এক্সপ্রেশন ওর, বলিউড ক্লাসিকের একটা। আসলে হয় কি, কারিনার মতো নায়িকার সামনে থাকলে যে কেউ এক্সপ্রেশন দিতে বাধ্য। হাই! নিতু তখনই কাপটা ছুঁড়ে ভেঙে ফেলল। মাহবুব ভাই যেন সেটা দেখলেনই না, তার কথার তুবড়ি ছুটছেই। সিনটা ভালো করে দেখবি। অভিষেক যখন গাইতে গাইতে উঠে এসে কারিনার পাশে বসে, মাথা নিচু করে, আর কি লজ্জা, কি ফিলিংস। ইয়ে মিলন হ্যায় সনম কা সনম সে। ইস কি লাইন! হাজার সিনেমায় এরকম সিন একটা হয়, বুঝলি? নিতু চোখ বন্ধ করে বলল, আপনি কি চা খাবেন? আমি বানিয়ে দিতে পারবো না। সেটা তো কাপ ভাঙা দেখেই বুঝেছি। সেই রাতে 110 ডিগ্রি রাগ নিয়ে নিতু সিনেমা দেখলো। অভিষেক বচ্চনকেই তার ভালো লাগলো। এই অভিষেকের কোনো কারিনার দরকার নেই। কারিনা ছাড়া ভালো থাকা তার জন্য কোনো ব্যাপার না। তবে হলুদের ফাংশনে নিতুরও একটা চমক আছে। সেও হলুদ শাড়ি পরে গান গাইবে। তবে সে কারিনার মতো অভদ্র হয়ে গিটার বাজিয়ে নয়, ভদ্র হয়ে হারমোনিয়াম বাজিয়ে গাইবে। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়। সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়, কষ্ট হয়। আহা, মাহবুব ভাই কি মুগ্ধ হবেন? কিছু একটা কি বুঝতে পারবেন? হলুদের রাতে হলুদ শাড়ি পরে নিতু মাহবুব ভাইকে দেখানোর জন্য বেশ কয়েকবার তার সামনে দিয়ে ঘোরাঘুরি করলো। মাহবুব ভাই নিতুকে দেখার সময় কই, তিনি সবার মাঝখানে বসে জ্ঞানী জ্ঞানী আলোচনায় ব্যস্ত। কি আমার মহাজাগতিক রশ্মির আবিষ্কারক রে, যেন বিজ্ঞানী হেস। ফাংশনে নিতু একবার ভাবলো এক সুযোগে মাহবুব ভাইয়ের সঙ্গে ছবি তোলা হবে। একবার পাশে দাঁড়ালো পর্যন্ত সাহস করে। মাহবুব ভাই ধমকে বললেন, একটু পরপর এত কিসের ছবি তোলা রে তোর? মরে যাবি নাকি? তোর ছবি দেখে সবাই তখন কাঁদবে বলে। ছবি তুলতে আসিনি তো, মিষ্টির প্লেট নিতে এসেছি, ওই যে টেবিলে। কিন্তু মনে মনে বলল, আমি মরে যাব এই কথা আপনি বলতে পারলেন? আমি মরে গেলে আপনাকে কে দেখবে? এই যে কালো পাঞ্জাবি পরে আপনি একটু পরপর পেছনের দিকে কলার টেনে দিয়ে বসে পড়েন, তখন আমার ভেতরে কেমন হয় জানেন? টাইটানিকের প্লেটগুলোর মতো সব ভাঙে, সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। মাহবুব ভাই মিষ্টির প্লেট এনে নিতুর হাতে দিয়ে বললেন, নে মিষ্টির প্লেট নিয়ে বিদায় হ। মিষ্টি খাওয়া ছাড়া আর কোনো ধান্দা আছে বলে তো মনে হয় না। তুই কি পিঁপড়ে হয়ে গেছিস, কালো মোটকা পিঁপড়ে? নিতু মলিন মুখ করে মিষ্টির প্লেট হাতে নিয়ে চলে আসতে লাগলো। মাহবুব ভাই নিতুকে দাঁড় করিয়ে দুটো মিষ্টি খেলেন। নিতুর শাড়ির আঁচল আঠা করে দিয়ে মুখ মুছলেন। একটু টিস্যু রাখবি না হাতে? কখন আমার দরকার লাগে বুঝিস না? নিতু মনে মনে বলল, আপনি যে আমার এই হলুদ শিফনটা আঠা করে দিলেন, এটা যদি এখন পিঁপড়েতে কাটেও, আমি মনে মনে আপনাকে একটুও বকবো না। এক সময় নিতুর গান গাইবার পালা এলো। ঠিক করা গানটা নিতু লজ্জায় গাইতে পারল না। অন্য আর একটা গান গাইলো, যাও পাখি বলো হাওয়া ছলো ছলো। গান শুনে সবার তো মহা হাততালি। মাহবুব ভাই গম্ভীর মুখে বললেন, তাল লয় সব ঠিকই আছে, শুধু গান থেকে হালকা একটু মুতের গন্ধ বেরিয়েছে। সবাই যেন তার কথায় খুব মজা পেল। নিতুর তখন মনে হলো, ইস, ভ্যানিশ হয়ে যাওয়ার মন্ত্রটা যদি তার জানা থাকতো, সে তখনই ভ্যানিশ হয়ে যেত। এত লজ্জা, এত লজ্জা। সেই লজ্জাটা মাহবুব ভাই পুষিয়ে দিলেন। বললেন, হবে নাকি মুতুকন্যার আরেকটা গান? সবাই চেঁচালো একসঙ্গে। নিতু আরেকবার, হয়ে যাক। এইবার নিতু সাহস করে মাহবুব ভাইকে ইশারা ইঙ্গিতের একটা গান গাইল। এই জাদুটা যদি সত্যি হয়ে যেত, আর প্রথমেই আমি তাকে জাদু করতাম। কিন্তু গানের মাঝখানে দেখা গেল মাহবুব ভাই গম্ভীর মুখে ফোনে কথা বলতে বলতে কোথায় যেন চলে গেলেন। বিয়ের দিন নিতু তৈরি হলো সবার আগে। বানি বানি সঙের কারিনার মতো একটা লেহেঙ্গা পরলো, তবে একটু ব্যতিক্রম। এখানে নাভি আর পেট দেখানোর চান্স নেই। চুলের সেটিংটা নিতু ঠিক সেরকমই করলো। হাতের চুড়ি, নীল পালিশ, পায়ের নুপুর সব
সবাই বলল, নিতু খুব ভালো দেখাচ্ছে তোকে। ছোট মামা তো একদম চিৎকার করে বললেন, গাড়িতে নিতু মামনি আমার পাশে বসবে, গাড়ির সৌন্দর্য তাতে 10 গুণ বেড়ে যাবে। আমাকে তো পাগড়ি মাথায় করেও এত সুন্দর লাগছে না রে, নিতুকে যতটা লাগছে। নিতুর লজ্জায় মরিমরি অবস্থা। বাবা নিতুর কপালে চুমু খেয়ে আনন্দে কেঁদে ফেলবার অবস্থা। ওহো মাই বিউটিফুল প্রিন্সেস, বাবা যদি দুটো পাখা জুড়ে দিই তুমি তো এক্ষুনি উড়ে যাবে। নিতু লজ্জিত গলায় বলল, ইস, আমি কখনোই পরি হব না বাবা। শুধু মাহবুব ভাই চূড়ান্ত ব্যস্ত তখন। লিস্ট দেখে মাথা গুনে গুনে গাড়িতে লোকজন তুলছেন, সবার সিট দেখাশোনা করছেন, মিষ্টির প্যাকেট গুনছেন, দইয়ের পাতিল গুনছেন। নিতু লজ্জা বিসর্জন দিয়ে নিজে থেকে সামনে গিয়ে দাঁড়ালো। মনে মনে বলল, দেখুন তো কারিনার চুলের সেটিংস বেশি সুন্দর নাকি আমারটা। এই যে এক্ষুনি নিতু পায়ের কাছে লেহেঙ্গাটা তুলে দিয়ে বাঁকা হয়ে দাঁড়াবে, ওনার ঝুলটা গলায় নিয়ে জোরে জোরে শ্বাস ফেলবে। মেরি নিতুর ভাবনায় এক গামলা কুড়া পানি ঢেলে দিয়ে মাহবুব ভাই বললেন, একটা ছাতা নিয়ে আয় তো নিতু, এত রোদে ঘেমে যাচ্ছি দেখছিস না। রোদ কোথায় মাহবুব ভাই, আকাশের যে অবস্থা, একটু পরেই তো বৃষ্টি নামবে। বৃষ্টিতেও তো ছাতা লাগবে নাকি? তাছাড়া কাজ করলে এমনিতেও গরম লাগে আমার। যা ছাতা নিয়ে এসে মাথায় ধর। মানুষটা এত বোকা কেন, তিনি কি দেখতে পাচ্ছেন না নিতুকে? দুহাতে লেহেঙ্গার দুপাশ ধরে সাবধানে হাঁটতে হচ্ছে তাকে। এত গর্জিয়াস লেহেঙ্গা, এখন ছাতা ধরলে নিতু সাজগোজের তো 12টা বেজে যাবে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? ছাতা চিনিস না নাকি? আমব্রেলা। ক্লাস 1-এ ইউ দিয়ে ওয়ার্ড শেখায়নি তোদের? ওই যে বৃদ্ধ লোকটা বগলে করে হাঁটে, গল্পের ছবিতে দেখিসনি ছাতা? মাথা গরম হয়ে গেছে আমার। নিতু চিন্তিত হয়ে দরদ ভরা কণ্ঠে জিজ্ঞেস করল, কেন মাথা গরম হলো মাহবুব ভাই? মাথা গরম হবে না? পান সুপারির ডালাইয়েরা কি করেছে জানিস? মহা সর্বনাশ করেছে। সুপারি জর্দা চুন সব দিয়েছে, অথচ মেইন পানটাই সাজায়নি। আমার তো মনে হয় আমি না এলে ছোটো মামার বিয়েটাই ভেঙে যেত। এখন আবার পান আনতে লোক পাঠিয়েছি। নিতু মনে মনে বলল, আপনার সামনে এরকম জলজ্যান্ত কারিনা দাঁড়িয়ে থাকতে আপনি সামান্য পান সুপারি নিয়ে পড়ে আছেন? হাই, কি হলো, ছাতা আনতে যাচ্ছিস না কেন? নাকি মাথা গরম হয়ে আমার মগজ গলে গেলে তোর শান্তি? নিতু তক্ষুনি দৌড়ে ছুটে গেল মাহবুব ভাইয়ের মাথায়। সে কিছুতেই রোদ লাগতে দিবে না, বৃষ্টি পড়তেও দিবে না। ছাতা নিয়ে এসে মাহবুব ভাইয়ের পেছন পেছন সেই ছাতা হাতে দৌড়ে দৌড়ে নিতুর পুরো মেকআপটাই ঘেটে গেল। লেহেঙ্গার সেটিং পিন ছুটে গেল, চুলের সেটিং ক্লিপও নড়ে গেল। এক পর্যায়ে ঘেমে নিয়ে নিতু লেহেঙ্গা পাল্টে পিওর কটনের একটা 3 পিস পরে বরযাত্রী যাওয়ার জন্য গাড়িতে বসলো। তাও সিট পেল বড় চাচিদের গাড়িতে। আর মাহবুব ভাই নিজে আপাদমস্তক পলিশ হয়ে বেগুনি পাঞ্জাবি পরে, তাতে বুকের কাছে সোনালি কালারের পাথর বসানো কাজ করা কালো জিন্স আর চমৎকার স্যান্ডেল পায়ে, চোখে বেগুনি হাইলাইটের গগল, আগাগোড়া পুরোটাই ফিল্ম স্টার বনে বিয়েতে গেলেন। আর তার গাড়িতে তার সব বান্ধবীরা। এই দুঃখে নিতুর বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হলো না, আগ্রহ করে ছোট মামনির সামনে যাওয়াও হলো না। বাড়ি ফেরার জন্য সে সবার আগে একা একা গাড়িতে বসলো এবং ঘুমিয়ে পড়ল। বাড়ি এসে যখন ঘুম ভাঙলো তখন সবাই নেমে গেছে গাড়ি থেকে। নিতু ছুটে এসে সবার আগে মাহবুব ভাইয়ের খোঁজ করলো। শিলা আন্টি বললেন, গাড়িতে তুই কেমন ভুসভুস করে ঘুমালি বলতো? তোর ব্লাশন লেগে মাহবুবের 3300 টাকার পাঞ্জাবি শেষ, সে পেলেই তোকে পিটাবে। আমি ঘুমালাম বলে তার পাঞ্জাবি নষ্ট হবে কেন? ওর কাঁধেই তো নাক ডেকে ডেকে ঘুমোলি। বেচারা একপাশ ফিরে থেকে থেকে ঘাড় ব্যথা করে ফেলেছে। হট ওয়াটার ব্যাগ নিয়ে ঘাড়ে স্যাক দিল কিছুক্ষণ। খুশিতে নিতুর দিশেহারা অবস্থা। সে মাহবুব ভাইয়ের কাঁধে মাথা রেখেছিল। তাই তো বলি, এত আরামের ঘুম কেন হলো তার? দৌড়ে এসে নিতু মাহবুব ভাইকে দেখতে পেল বাড়ির সামনে কালভার্টের রেলিংয়ের উপর বসা। নিতু তখন হার্টবিটের তোড়ে আকাশ পাতাল ভেঙে যাওয়ার অবস্থা। আমি আপনার কাঁধে ঘুমিয়েছিলাম, তুই কেন আমার কাঁধে ঘুমোবি? শিলা আন্টি বলল যে। বলেছে নাকি? তার কি মাথার ঠিক আছে? কাকে দেখতে কাকে দেখেছে, চশমার যা পাওয়ার। আমার তো মনে হয় তিনি লালকে নীল দেখেন। তুই হয়তো দাদুর কাঁধে ঘুমিয়েছিলি, তিনি ভাবলেন আমি। মাহবুব ভাই লাফ দিয়ে রেলিং থেকে নামলেন। আরও যে সবাই বলল, তুই তো সবার কথাই নাচিস। সবাই যে তোকে দেখে সকালে বলল তোকে টুকটুকে লালপরি দেখাচ্ছে, তুই কি ভেবেছিস সত্যি বলেছে?
ধুর, তোকে দেখাচ্ছিল বড় দাদুনের লাল বাছুরটার মতো। আরে নতুন যেটা হলো, ভাগ্যিস এই থ্রি পিসটা পরে বিয়েতে গিয়েছিলি, নইলে ছোটো মামার শ্বশুরবাড়ির সবাই কি বলতো জানিস? নিতু মাহবুব ভাইয়ের সামনে আর এক মুহূর্ত থাকলো না, এক ছুটে ঘরে চলে এলো। নিতুর গভীর অভিমানের শুরু এখান থেকেই। যথেষ্ট হয়েছে তার জন্য দম বন্ধ করে বসে থাকা, যথেষ্ট হয়েছে তার ছবি হাতে করে ঠোঁট ছোঁয়ানো। আর নয়, মাহবুব ভাইকে সে একদম ভাববে না, তিনি থাকুক তার স্মার্ট বান্ধবীদের নিয়ে।